নিজের শরীরে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম আমি। বিছানার সামনে দাঁড়িয়ে যে কাপড়গুলো ভাঁজ করছিলাম, হাত থেকে সেটা বিছানাতেই ফেললাম। নিজেকে সামাল দিয়ে চাপা অভিমান নিয়ে শান্ত গলায় বললাম, আমি আপনার উপর রেগে আছি ডক্টর। তিনি নিজের মতো এই কাঁধে ঠোঁট বুলাতে বুলাতে বললেন, রাগার কোনো কারণ দেখছি না তো অনু পাখি। ছাড়ুন আমায়। বলে পেটে থাকা হাতটা সরানোর চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু এই খাটাসটা নিজের শক্ত হাত দিয়ে এমনভাবে চেপে ধরে আছে যে ছোটানো মুশকিল। এবার আমি রেগে বললাম, ছাড়ছেন না কেন? সরুন আপনি। কি হয়েছে বলবা তো? আর রাগ কেন? কিচ্ছু না, ছাড়ুন আমায়। আরে কিছু না, তবে এমন বিহেভিয়ার কেন? কানের কাছে ঠোঁট লাগিয়ে বললেন উনি, বললাম তো কিচ্ছু না। আপনি মাত্র হাসপাতাল থেকে এলেন, না ফ্রেশ হয়ে না ফ্রেশ হয়েছেন আর না অ্যাপ্রন খুলেছেন, হুট করে জড়িয়ে ধরার মানে কি? ওনার দিকে ঘুরে বললাম আমি। উনি ততক্ষণে কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিলেন অনেকটাই। আমি ওনার দিকে না তাকিয়ে গলার কাছে থাকা শার্টের বোতামটার দিকে তাকিয়ে বোতামটা খোলা। আমি ওনার দিকে না তাকিয়েই ওনার গলার কাছে থাকা শার্টের বোতামটার দিকে তাকিয়ে আছি। বোতামটা খোলা, যার দরুন তার সাদা বুকটা স্পষ্ট। উনি এবার চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বললেন, এই কাজ তো আমি প্রতিদিনই করি, তখন তো বাকো না। তো আজ কি হলো? কিছু না। কিছু একটা, কিছুতে একটা বলো। রাগ কেন? রাগ করিনি। বলো, রাগ কেন করছো অনু পাখি? বলো কি হয়েছে? যান ফ্রেশ হন, আমার জন্য ভেবে লাভ কি? মানে? আপনি ওয়াশরুমে যাবেন কি না? আচ্ছা যাবো তো, শোনো না। বলুন। বলতে বলতেই ততক্ষণে ওনার থেকে সরে কাপড়গুলো ভাঁজ করে হাতে তুলে নিয়েছি আমি। আলমারির সামনে গিয়ে কাপড়গুলো তুলে রাখলাম। অনুভব করলাম উনিও আমার পেছনেই চলে এসেছে। আলমারির দরজাটা লাগাতেই আবার ওর পেছন থেকে কোমর জড়িয়ে ধরে পেটে হাত রেখেই বললেন, শোনো, যা বলার বলে ফেলুন, আর হাত ধরবেন না। ছাড়ুন, কাজ আছে আমার। এত রাতে কিসের কাজ? আপনার না জানলেও চলবে। যা বলার বলে আমায় যেতে দিন প্লিজ। এখন এই মুহূর্তে কোথাও যাওয়া হবে না। মানে? চলো একসাথে ফ্রেশ হই। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললাম, কক্ষনোই না। আরে শোনো না। আমার কিচ্ছু শুনতে হবে না, যান ফ্রেশ হন। নিজেকে ছাড়িয়ে দূরে এসে দাঁড়ালাম আমি। উনি এখনো ওখানেই দাঁড়ানো, সাদা শার্টের উপর অ্যাপ্রনটা এখনো গায়ে, চুলগুলো এলোমেলো। শরীরটা যে ক্লান্ত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তবুও তাকে থামানো দায়। উনি এবার ঠোঁট উল্টালেন ঠোঁটের নিচে থাকা তিলটা যেন মুহূর্তেই কুঁচকে গেল। ওই অনু পাখি কি? এমন করছে কেন আমার সাথে? কেমন করলাম? দোষটা তো বলো এটলিস্ট। তোমার এমন রাগ করাটা যে বেশ কষ্ট দেয় শোনা। কোনো দোষ নেই কারো। আপনি গিয়ে ফ্রেশ হন, রাত 10টা বেজে গেছে, আমি ডিনার আনছি। আমি ফ্রেশ হব না। বলেই মুখ ফুলিয়ে বিছানায় বসে পড়লেন তিনি। আমি দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে কিচেনে গেলাম খাবারগুলো উপরে নিয়ে এসে। ভেবেছিলাম হয়তো উনি ততক্ষণে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছেন, কিন্তু না, উনি এখনো গোস্বা করে বসে আছে। আমি খাবারগুলো সোফার সামনে টি টেবিলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, এখনো ফ্রেশ হননি? হতে হবে না। নাটক কম করে গিয়ে ফ্রেশ হন। কি বললো তুমি? ভুল কি বললাম? রাত বিরেতে নাটক করছেন কেন? আমি এখন এই রাত 10টায় আপনার জন্য ভিজতে পারবো না। ঠান্ডা লাগলে দেখার মতো তেমন কেউ নেই। ফুপি যে আপনার দাদি বাড়ি গেছে বাবাকে নিয়ে, সেটা তো জানেনি। এমন করো কেন? একদিনই তো। আর আমি তো আছি তোমাকে সুস্থ করার জন্য। প্রয়োজন নেই। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে ওয়েট করছি। বা খাবো না আমি। বলেই সামনে থাকা আরেকটা টি টেবিলে লাথি দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেলে কাপড়গুলো এগিয়ে দিলাম। উনি ছো মেরে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। খানিকক্ষণ পর চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলেন তানভীর ভাই, মানে ডক্টর। প্রতিদিন চুল মুছে দেওয়ার জন্য বায়না করলেও আজ তা করেনি। নিজে নিজে চুল মুছে টাওয়ালটা বারান্দায় নিজেই চুল মুছে টাওয়ালটা বারান্দায় মেলে দিলেন। বাহ, রাগ করাতে তো ভালোই ফায়দা।
কাজ করানো যায়। উনি বিছানায় এলে শুয়ে পড়েন। আমি এবার সামনে দাঁড়িয়ে বললাম, খাবেন না? ইচ্ছে নেই। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই রাত 10টায় কোনো নাটক অ্যালাউ করব না আমি। ভালো। উঠুন, উঠুন ডক্টর, নয়তো আমি আবার আপনাকে আগের মতো তানভীর ভাই বলেই ডাকবো। ভালো। এই রাতের বেলা আপনার ভীষণ শখ জেগেছে বকা খাওয়ার, তাই না? তুমি তো আমার সাথে এটাই করো, সব সময় করো। ছোটবেলায় আমি যা করতাম তা এখন উসুল করছো। ক্ষুধা লাগেনি? কি হয়েছে? আমি তো আপনাকে বিরক্ত করছি না। এবার আপনি গিয়ে খেয়ে নিন। আমি আর বিরক্ত করব না। ফালতু কথা বলবেন না ডক্টর। আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনাকে ছাড়া খাই না। এখন থেকে সবই করবে। দূরে সরিয়ে রাখতে শিখে গেছো। আসবেন না? না, সারাদিন কাজ করার পর রাতে শান্তি মতো খেতে না পারলে এমন খাওয়ার দরকার নেই। না খেয়ে আছি আমি। আমার তো বিরক্তিকর মানুষের জন্য না, খেয়ে থাকাটা সাজে না। খেয়ে নাও। আমি জড়িয়ে ধরবো না, বললাম তো। আমি দীর্ঘশ্বাস ফেলে খাবারের একটা প্লেট ওনার সামনে এনে পাশের টি টেবিলে রাখলাম। ওনাকে টেনে তুলে মুখে চেপে খাবারটা সম্পূর্ণ খাইয়ে দিলাম। উনি মুখ চেপে খাচ্ছে, কিছু বলতেও পারছেন না। পানি খাইয়ে দিয়ে হাতটা ধুয়ে দিলাম। উনি আমার ওনার আঁচলে মুখ মুছতে মুছতে বললেন, রাত 10টার সময় এসেও রাগের সম্মুখীন হতে হয়। 101টা বকা দিয়ে তারপর ভাব দেখিয়ে খাইয়ে দেয়। উফ, আগে খাইয়ে দিলে কি হতো? নেহাতি আমার অস্বস্তি লাগছিল, নয়তো আজ ওয়াশরুম নিয়েই যেতাম। না হলেও 2 ঘন্টা আটকে রাখতাম। হুম। স্বপ্ন দেখে লাভ নেই জনাব, ঘুমান। বলতে হবে না, করো। আমি আর কিচ্ছু বললাম না। উনিও শুয়ে পড়লেন, তবে ফোন চালাচ্ছেন। আমি এখনো পায়চারি করছি তা দেখে কিছু বলতে গিয়েও বললেন না তিনি। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। আমি ওনার সামনে গিয়ে ফোনটা ছো মেরে নিয়ে নিলাম। উনি ভ্রু কুচকে উঠে বসেন। আমি দুষ্ট হেসে চুলগুলো এলোমেলো করে দিয়ে কপালে গভীর একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। বললাম, হ্যাপি বার্থডে ডক্টর। উনি ছোমোটা চোখ বন্ধ করে অনুভব করলেন। পরের কথাটা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি তখন একগাল হাসি দিয়ে তাকিয়ে আছি তার মুখপানে। আজ তো 15ই মে। জন্মদিন আপনার। এটার জন্য এতক্ষণ ধরে আমার সাথে অমন বিহেভিয়ার করলে? বুঝলো তবে পাগল। কি বললা তুমি? আবার বলো তো। কি? কিছু না তো। তুমি আজ আমার সাথে ভীষণ অন্যায় করছো। চুল মুছে দাওনি, আর ফ্রেশ হওনি। আমার সাথে রুড বিহেভ করেছো। জোর করে মুখ চেপে খাইয়েছো। কথা নেই। উফ ডক্টর, এমন মুখ ফুলাবেন না তো। আপনি এখন 27 বছরের বুড়ো, বুঝেছেন? এমন বাচ্চাদের মতো ফেস করবেন না। উনি কিছু না বলে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিলেন আমায়। আমি উঠবার চেষ্টা করেও পারলাম না। গলদেশে গরম নিঃশ্বাসের উপস্থিতি টের পেয়ে যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কাঁপা কাঁপা গলায় বললাম, কি করছেন ডক্টর? হুস। কেক কাটবেন তো? কত কষ্ট করে বানালাম। তোরে চুপ থাকতে বললাম। অনু, বহুত চালাচ্ছিস বাসায় আসার পর থেকে। তো আপনি এখন কেক না কেটে কি করছেন বলুন তো? কাম অন। পাখি, সকালে কেক কেটে দিন নিব। অসভ্য খাটাসের মতো কথা না বলে চলুন তো কেক কাটবেন। ছাড়তে ইচ্ছে করছে না। পাখি, পরে কেটে নিব। এক্ষুনি। মাথায় ঠেলে সরানোর চেষ্টা করছি। উফ! উনি আমায় ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি কেকটা সামনে দিতেই একসাথে কাটলাম। কেকটা নিয়ে খাইয়ে দিয়ে বললাম, কেমন লাগলো? উনি কিচ্ছু না বলে কেকটা নিয়ে সোফায় বসে নিজে নিজে কেটে খেতে শুরু করলেন। আমি তো অবাকের চরম পর্যায়ে। আমার কেক আর আমাকেই দিল না। এতক্ষণ তো কেক কাটতে পাঠাতেই পারছিলাম না, আর এখন আমাকেই দিচ্ছে না। আমি সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বললাম, এসব কি? কোনটা কি? একা একা কেক নিয়ে বসলেন যে? আমি খাবো তো। এই কেক আমি একাই খাবো, বুঝছো? আর এইটা আবার পাখি, আমার বউ আমায় গিফট করেছে। অনেক মজা। তুমি যাও, গিয়ে ঘুমাও। আপনি তো ভারী। তুমি কি চাচ্ছ আমি আসি? না, 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 লাগবে না। আপনি একাই খান।
এখন বললে তো আমি শুনবো না বউ। এগোতে না করলাম, আমি পালানোর আগে খপ করে আমায় ধরে ফেললেন উনি। চকলেট মাখানো ঠোঁট আমার গালে স্পর্শ করে বললেন, তুমি জানো না তোমাতে মাতোয়ারা আমি, তবুও কেন এত কষ্ট দাও? হুম, আলাবো না। হুম, আলাব্বু বলেই শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলাম আমি। তানভীর ভাইও শক্ত করে বুকে জড়িয়ে নিলেন আমায়। চোখ বন্ধ করে অনুভব করছি মুহূর্তটাকে।